জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গ্রাহকদের ক্ষোভ। 11টা বাজে এখানে লাইন দিছি, এখনো তো আপনারা দেখতেছেন সিরিয়াল পায় নাই। ওটি হয়, তারপরে বিভিন্ন রকম টেস্টের মেশিন চলে। যদি তেল না পাই, কারেন্ট না থাকলে তো আমাদের সবকিছু বন্ধ থাকে। তেলটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে। এই জিনিসটার দাম বাড়া মানে সবকিছুর দাম আস্তে আস্তে বাড়া। দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা পূরণ না হওয়ায় বাড়ছে হতাশা। হামের উপসর্গ নিয়ে আরো 3 শিশু মৃত্যু। রাজশাহীতে বিশেষ টিকা ক্যাম্পেইনে 83% টার্গেট পূরণ। উপদ্রুত এলাকায় প্রকোপ কমার দাবি সংশ্লিষ্টদের। 2 দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেবেন বগুড়াকে দেশের 13 সিটি কর্পোরেশন করার ঘোষণা। তারেক রহমান আসছে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের তার বাসভবনে আসছে। বিয়ে শাদিতে এরকম আনন্দ হয় না, তার চেয়ে বেশি আনন্দ মানুষ উৎসব করছে। চাঁদপুরে বালু খেকোদের থাবায় এক রাতেই উধাও বালুচর। অবৈধভাবে বালু তোলায় ভাঙন হুমকিতে নদী রক্ষা বাঁধ। 3-4টা বেজার পরে আসছে, আইসা রাতারাতি পুরা চরটা খাইতে নিয়ে গেছে। আমাদের এই এলাকার কোনো বাড়িঘর থাকবে না যদি এটারে না বাদ দেয়। এই ঘটনার সাথে যারা জড়িত সকলের আইনে আওতা আনা হোক। ন্যায্য দাম না পাওয়ায় পটুয়াখালীতে কমছে আলু চাষ। সীমাগারের অভাবে ফলন সংরক্ষণ করতে পারছেন না স্থানীয়রা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ আদেশের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে জ্বালানি তেলের সংকট কাটছেই না। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে হতাশা। এর মধ্যে হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহক। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে স্বাভাবিক সরবরাহ না হওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে তেল মজুত করে তা খোলা বাজারে বিক্রি করায় এই ভোগান্তি। জ্বালানি তেলের উত্তাপের কাছে ফিকে হয়ে গেছে গ্রীষ্মের প্রখর রোদ। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেলের জন্য হাহাকার গ্রাহকদের। দেশের বেশিরভাগ জেলাতেই একই চিত্র। বিশেষ করে পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। এর মধ্যে হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহক। অভিযোগ, মূল্যবৃদ্ধির পরেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। এতদিন মন্ত্রী সাহেব বললেন যে তেল আছে, জাহাজ আসছে আসছে আসছে, তাহলে কোথায়? তেলের দাম যেহেতু বাড়াইবই, তাহলে আগে থেকেই বাড়াইতো। এই যে আপনার এই যে এতদিন যাবত যে ভোগান্তি, এই ভোগান্তি তাহলে এই এখন পর্যন্ত আর থাকলো নইলে। এখনো যদি প্রিভিয়াস ডের মতন ঘন্টার পর ঘন্টা লাইনে মানুষ থেকে যদি কর্মক্ষেত্র ক্ষতি করে এসে এইভাবেই তেল নিতে হয়, তাহলে তেলের দামটা বাড়াতে কোনো দরকার ছিল না। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক ফিলিং স্টেশন। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। সংকট না কাটায় বাড়ছে ক্ষোভ। আমরা অর্থ বেশি দিয়ে তেল নেবো কেন, ভোগান্তি হবো? আমরা দাবি করি যাতে করে দাম স্থিতিশীল থাকুক এবং এই ভোগান্তি জনগণের যাতে না হয়। আমরা চাই যে আগের মতো জিনিসটা স্বাভাবিক হয়ে যাক। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছি আমরা, তারপরেও কখনো তেল পাচ্ছি কখনো পাচ্ছি না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা ফুরিয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। সরবরাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। 10টা 10:30 মধ্যে 9 লিটার শেষ। আজকে তো আমাদের তেল দেওয়া নেই। একই অবস্থা আছে, তেল বাড়ছে ঠিকই, কিন্তু তেল আসলে আমরা 120 টাকা জায়গায় 140 টাকা আসছেন। যদি মানুষের মানসিক যদি সমস্যাটা ঠিক হয়, তাহলে একমাত্র এটা সম্ভব। নচেত যদি সারা বছর 6 মাসে যদি এভাবে তেল দেওয়া হয়, তাও পাবলিক সোজেস করবো, এই ক্রাইসিস কমবে না। দেশে কোনো জ্বালানির সংকট নেই, কিন্তু কৃত্রিম সংকটটা তৈরি করছি আমরা আতঙ্কিত হয়ে। মহানগরীর ভেতরে যে সমস্ত পাম্পগুলো আছে, এগুলো যদি শুধু মহানগরবাসীকে কন্ট্রোল করা যায়, ডিস্ট্রিক্ট ওয়ারি কন্ট্রোল করা যায়, থানা ওয়ারি কন্ট্রোল করা যায়, তাহলে তেলটা এখনই নিয়ন্ত্রণ করা সম্ভব। পাম্পে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। জারিন অর্নি, যমুনা নিউজ। জ্বালানি তেলের বিষয়ে জানবো। শরীয়তপুরে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী এস এম শাকিল। শাকিল, কোন ধরনের জ্বালানির সংকট রয়েছে এই পাম্পে এবং
এই যে নতুন দাম বৃদ্ধি করা হলো, এই ব্যাপারে গ্রাহকরা কি বলছেন? দেখুন, শরীয়তপুর জেলায় কিন্তু 6টি পাম্প রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি এই একটি পাম্পে কিন্তু শুধু অকটেন সরবরাহ করা হচ্ছে, তবে বাকিগুলোতে যেহেতু পেট্রোল অকটেন কোনোটাই নেই, যার কারণে কিন্তু এই একটি পাম্পে কিন্তু সবচেয়ে বেশি যানজট তৈরি হয়েছে এবং ভিড়ও তৈরি হয়েছে এখানে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশ হট্টগোলও হচ্ছে, অনেক সময় ধাক্কাধাক্কিও হচ্ছে, যার কারণে তাদের তেল দিতেও কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু শৃঙ্খলা ফেরাতে এখনও কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, সেটাই কিন্তু আমরা দেখছি। তবে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জ্বালানি তেলের দাম কিন্তু এক লাফে যেহেতু 20 টাকা বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু তাদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। একে হচ্ছে অতিরিক্ত খরচ দিয়ে জ্বালানি তেল কিনতে হচ্ছে, তারপরেও কিন্তু তারা পরিমাণ মতো জ্বালানি পাচ্ছেন না এবং যেই পরিমাণ তেল নেওয়ার কথা সেই পরিমাণ তেল কিন্তু তারা নিতে পারছেন না। এছাড়া কিন্তু আমরা বাকি পাম্পগুলো বা ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ডিজেল সরবরাহ সন্ধ্যার পর থেকে করা হবে এবং অন্যান্য বাকি 5টি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু বলছেন তারা ডিজেল সন্ধ্যার পর থেকে এখানে সরবরাহ করবেন। তবে বাকি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পেট্রোল আর অকটেন না থাকার কারণে কিন্তু এই একটি ফিলিং স্টেশনে কিন্তু সবচেয়ে বেশি ভিড় রয়েছে, যার ফলেতে কিন্তু এখন আমরা দেখতেই পাচ্ছি যে এখনও কিন্তু সেই মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং কিন্তু যার ফলে ওনারা অনেকটা ধাক্কাধাক্কি করে তেল নিতে হচ্ছে। তবে যারা এখানকার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলছেন যে দাম বৃদ্ধির পরেও কিন্তু যে তেলের যেই পরিমাণ চাহিদা সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে কিন্তু এরকম সমস্যা হচ্ছে। তবে আমরা এখানে কিছু কৃষকও দেখতে পাচ্ছি যারা কিন্তু জ্বালানি নিতে এসেছেন। তবে আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাইবো। কখন এসেছেন, জ্বালানি কি পেয়েছেন কিনা? আমরা তো 1টা বাজে আমরা পৌঁছেছি, তাহলে তো পাইতেছি না। কি বলছে পাম্প করতে? আমাকে বঙ্গা আছে, টেপার বললোক আছে কৃষক কাজে। কখন নাগাদ দিবে? দিব করে কয়েছে 5টা বাজে হবে, 5টা বাজে অন্তরে দিতে পারতেছে না। শুনছিলাম একজন কৃষকের কথা, তিনি কিন্তু বলছেন যে তারা এখনো 2 থেকে 3 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে রয়েছে, তারপরে কিন্তু তারা তেল এখনো নিতে পারেনি। তবে পাম্প কর্তৃপক্ষ কিন্তু বলছেন কিছুক্ষণ পরেই কৃষকদের যে চাহিদা মতো ডিজেল সেটা কিন্তু দেওয়া হবে। ছোঁয়া একদম শাকিল, ভোগান্তির কথাই শুনছিলাম তাদের মুখ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য। ভোলায় জ্বালানি তেলের সংকটের কারণে বিপাকে মোটরসাইকেল বিক্রেতারা। আগের মতো মিলছে না ক্রেতা। 10 দিনেও একটি মোটরসাইকেল বিক্রি করতে পারেননি অনেক ব্যবসায়ী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান তেলের সরবরাহ বৃদ্ধির আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ভোলা শহরের উকিলপাড়া এলাকার মোটরসাইকেল ব্যবসায়ী আরিফুর রহমান প্রায় 6 বছর ধরে হোন্ডা কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তিনি। তবে সম্প্রতি জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে তার ব্যবসায়। একটি মোটরসাইকেল বিক্রি করতেই হিমশিম অবস্থা। তার উপর ক্রেতাদের দাবি নতুন মোটরসাইকেলের সাথে দিতে হবে কমপক্ষে 5 লিটার পেট্রোল। তাই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতে বিপাকে পড়ছেন তিনি। গত 6 বছরে আমি এত ক্রান্তিকাল অতিক্রম করিনি যে 10 দিন ধরে আমি একটা গাড়িও সেল করতে পারিনি। যাও কাস্টমার 2-1 জন আসে, তারা বলতেছে যে যদি 5 লিটার তেল দেন তাহলে গাড়ি নিব। আমি তো তেল বিক্রি করি না। একই অবস্থা অন্য কোম্পানির ডিলারদেরও। মাস 2 আগেও যেখানে প্রতিদিন 4 থেকে 5টি মোটরসাইকেল বিক্রি হতো, সেখানে 1 সপ্তাহে একটিও বিক্রি করতে পারছেন না তারা। এমনকি মোটরসাইকেল ক্রয় করে পেট্রোল বা অকটেন না পেয়ে টাকা ফেরত নিয়ে যাচ্ছেন অনেক ক্রেতা। আমরা মাসে 25 থেকে 30টা বাইক সেল করতাম, বাট এখন তার অর্ধেকে নেমে আসছে। বলছেন না, তেল আপনি সংগ্রহ করে দিতে যদি পারেন তাহলে আমি আপনার কাছ থেকে গাড়ি নিব। তখন বাধ্য হতে বলে যে তাহলে আমার টাকা ফেরত দেন, আপনার গাড়ি আমি নিব না। আমাদের কিস্তির যে কাস্টমার তারা ঠিক মতন আমাদের কিস্তি চালাইতে পারতেছে না, এই জন্য আমরা আমাদের কোম্পানির যে ডিউ টাকা যেভাবে আমাদের করার ওইগুলো আমরা এইভাবে করতে পারতেছি। মোটরসাইকেল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্তের বিষয়টি স্বীকার করে চেম্বার অফ কমার্সের পরিচালক বলেন, ভোলায় দ্রুতই তেলের সরবরাহ আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাই ব্যবসায়ীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা গিয়েছি, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা গিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই চাহিদার চাইতে 50% তেল তিনি সরবরাহ নিশ্চিত করবেন। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভোলার মোটরসাইকেল ব্যবসায়ীরা। জারিন অর্নি, যমুনা নিউজ।
ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপের খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে, এমনটি জানিয়েছেন পেট্রো বাংলার পরিচালক AKM মিজানুর রহমান। সকালে জেলার বুথল এলাকায় তিতাস গ্যাস ফিল্ডের 31 নম্বর কূপ খনন কাজের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, জাতীয় গ্রিডে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলে দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত 210 দিনের মধ্যে কূপটির খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কূপটির গভীরতা হবে প্রায় 5600 মিটার, যা দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পের খনন ব্যয় ধরা হয়েছে প্রায় 594 কোটি 25 লাখ টাকা। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের প্রেক্ষাপটে দেশীয় গ্যাস এবং তেলের যে গুরুত্ব, সেটা আমাদেরকে নতুন করে আবার অনুধাবন করতে বাধ্য করছে। সুতরাং এরকম একটি মুহূর্তে আমরা যদি এর সফল অনুসন্ধান শেষে আমরা যদি এই গ্যাসটা জাতীয় গ্রিডে যুক্ত করতে পারি, আমি মনে করি এটা আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 10 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এই সময় ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 50 জন। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। বিভিন্ন জেলার সদর হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। হামের আরও খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, রোগীরা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা এবং নতুন করে কি কোনো রোগী ভর্তি হয়েছে, এবং সব মিলে সার্বিক অবস্থা আপনি কেমন দেখলেন হাসপাতালে? চিকিৎসকরা বা কি বলছেন? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 78 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আজকে যে শিশুটির মৃত্যু হয়েছে সেটি তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি একটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। এখানে ময়মনসিংহ বিভাগের 4টি জেলার বাদে আরও প্রায় 4-5টি জেলার রোগী কিন্তু এই ময়মনসিংহে আসেন চিকিৎসা নিতে। চিকিৎসকরা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে নতুন আক্রান্তের সংখ্যা কমাতে হলে এই যে চলমান যে টিকা কার্যক্রম আছে সেদিকে অভিভাবকদেরকে গুরুত্ব দিতে হবে এবং শিশুদেরকে টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে এই হামের প্রাদুর্ভাব দেখা দিলে বা কোনো শিশুর হাম হলে প্রথমে স্থানীয়ভাবে বিভিন্ন কবিরাজের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে, কিংবা কুসংস্কারাচ্ছন্ন হয়ে বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা আগে নেওয়া হচ্ছে। এই ধরনের অনেক পেশেন্ট তারা পাচ্ছেন ময়মনসিংহ মেডিকেলে। যখন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক তখনই তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছেন। তখন আসলে চিকিৎসকদের তেমন কিছু করার থাকছে না, যে কারণে মৃত্যুর সংখ্যাটা হচ্ছে। তারা বলছেন যেটি যে হামের কারণে যে ইমিউনিটির যে সমস্যাটি হয়, যে রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায় বা কমে যায়, সেই জন্য নানা রোগের শিশু আক্রান্ত হয়। তাই যখন হাম হচ্ছে এবং সেটি সহনীয় মাত্রায় নয়, দ্রুতই হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এবং সচেতন হওয়া ছাড়াও কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ শাহিদ আপনাকে। এদিকে রাজশাহী বিভাগে বিশেষ কর্মসূচির আওতায় লক্ষ্যমাত্রা 83% হামের টিকাদান সম্পন্ন হয়েছে। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন, টিকাদান বৃদ্ধির সাথে সাথে সংশ্লিষ্ট এলাকাগুলোয় কমতে শুরু করেছে হামের প্রকোপ। তাই 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হতে যাওয়া টিকাদান ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের সব শিশুদের অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। 11 মাস বয়সী শিশু রায়ান সপ্তাহ 2 আগে সুস্থ থাকলেও এখন মুখ থেকে ধীরে ধীরে ঘাড়, বুক, পিঠ, হাত, পা সবশেষে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে হামের মতো র্যাশ। প্রথম অবস্থায় শিশুটির চিকিৎসা শুরু হয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক চর্মরোগের চিকিৎসা করলেও অবস্থা বেগতিক হলে ভর্তি করা হয় রামেক হাসপাতালে। গায়ে র্যাশ বের হয়, পরে আমরা রহিম স্যারের কাছে, বারিন্দ্র মেডিকেলের রহিম স্যারের কাছে গেলাম। উনি বলল কি যে এটা অ্যালার্জি। সরকারি মেডিকেলে আসলাম, এখানেও বললো যে অ্যালার্জি। তারপর এখানে রাখার পর বললো যে না, এটা হাম। এভাবে নানা কারণে চিকিৎসা বিলম্বিত হামের রোগী এখনও আসছে হাসপাতালে।
তবে রামেক হাসপাতালে গত কয়েকদিনে কমেছে ভর্তি ও মৃত্যুর হার। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 24 জন রোগী, আর ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে 10 জন। যদিও অভিভাবকদের আতঙ্ক কাটেনি এখনো। রাত্রে কাঁপতে কাঁপতে জ্বর, সকাল থেকে গায়ে সব বের হয়ে গেল। বললো যে গায়ে অ্যালার্জি বাড়াইছে, অ্যালার্জি চিকিৎসা দিল, তারপরে বাচ্চা যেমনি নামা তেমনি উঠা হতে লাগলো। শুধু কান্না করছিল, জ্বালাপোড়া করছিল, বুঝতে পারছিলাম না। তারপরে আপনার হচ্ছে যে সকালে যখন আলোর তেলি আসলাম তখন দেখছি যে এগুলাম বের হয়েছে। ঠান্ডা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে অনেক ভর্তি হচ্ছে। যে রোগী আসছে সেটাই শ্বাসকষ্ট, তারও অক্সিজেন দেওয়া লাগছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাম রোগীদের জন্য অতিরিক্ত অক্সিজেন লাইনের সেবা নিশ্চিত হওয়া ও আইসিইউ বেড সহ সেবার মান বাড়ানোয় কমেছে মৃত্যুর সংখ্যা। আমাদের দিক থেকে আমরা যে কাজগুলো করছি, আমরা কিন্তু আমাদের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে অতিরিক্ত অক্সিজেন লাইনের ব্যবস্থা করেছি। আমরা যে আমাদের শিশু আইসিইউ বেড সংখ্যা ছিল সেটি বৃদ্ধি করেছি। একই সাথে যে নন মিজলস অর্থাৎ হাম নয় এরকম রোগে আক্রান্ত যে শিশুগুলো ছিল তাদেরকে কিন্তু অন্য একটি হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করেছে। জাতীয় ও স্থানীয়ভাবে রাজশাহীর 5টি জেলায় জরুরি টিকার কার্যক্রম চলছে। রাজশাহী বিভাগে 4,40,194টি টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে অর্জন হয়েছে 3,67,335টি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে হামের প্রকোপ কমতে শুরু করেছে বলেও মনে করছে স্বাস্থ্য বিভাগ। ইমিউনিটি অভাবের কারণে হামের প্রাদুর্ভাবটা দেখা গেছে এবং ফলশ্রুতিতে আমাদের স্বাস্থ্য বিভাগ সচেষ্ট রয়েছে। আমরা জাতীয় এবং স্থানীয়ভাবে বিশেষ করে আমাদের রাজশাহী জেলার 5টি জেলায়, 8টি জেলার ভিতরে 5টি জেলায় আমরা জরুরিভাবে টিকা কার্যক্রম চালু করেছি। চিকিৎসকরা জানান, প্রতিষেধকের মাধ্যমে হার্ড ইমিউনিটি তৈরি করাই হাম থেকে বাঁচার একমাত্র উপায়। সে কারণে টিকাদান কার্যক্রমে নির্ধারিত বয়সী শিশুদের যত বেশি সংখ্যক টিকা দেয়া যাবে ততই এই রোগের সংখ্যা কমবে বলে জানান তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 2 দশক পর পৈতৃক ভিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। থাকবে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি। প্রধানমন্ত্রীর এই সফরের আরও খবর জানাচ্ছেন সহকর্মী মেহরুল সুজন, আর ছবি তুলেছেন আরেক সহকর্মী আব্দুল মোমিন। অশীতিপর বৃদ্ধ আব্দুস সাত্তার ৬৬ বছর ধরে দেখভাল করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়া আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনো কিশোর, কখনো তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে। ৮০ বছরের এক জীবনে একই পরিবারের ৩ সদস্যকে রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে বৃদ্ধ আব্দুস সাত্তারের। আমাকে বলল গোসলের পানির ব্যবস্থা করে। আমি তো মনে করেন যে কারেন্ট ছিল না, আচ্ছা গোসলের পানির ব্যবস্থা করে দিলাম বালতি করে। উনি গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর মশিটি টাঙ্গাইলাম ওই খাটে। সেই খাটটা চিটাগাং দিয়ে আছে, আচ্ছা বোমাই খাট ছিল ওই শাল খাটে। খুবই আনন্দ লাগতেছে আর কি। কি চাওয়া আছে ঘরের ছেলের কাছে, কোনো চাওয়া আছে নাকি? না, ইনশাআল্লাহ দেশ ভালোভাবে চালনা করুক। ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে। গাবতলীর মানুষের মন জুড়ে তাই যেন ঈদের খুশি। বিয়ে শাদিতে এরকম আনন্দ হয় না, তার চেয়ে বেশি আনন্দ মানুষ উৎসব করছে। ভালো লাগিচ্ছে, খুব আনন্দিত লাগিচ্ছে। তারেক রহমান আসিচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের তার বাসভবনে আসিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চাইবার কিছু না থাকলেও অনেকের প্রত্যাশা, গেল 2 দশক বঞ্চিত থাকা এলাকাকে নিয়ে যাবেন দেশের উন্নয়নের মূল স্রোতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষিত বাগবাড়ি উপজেলা আমাদের প্রাণের দাবি, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের কাছে তার বাবার প্রতিশ্রুতি, তার বাবার ওয়াদা হিসেবে উনি বাগবাড়ির উপজেলা একটা ঘোষণা করে যাবেন। এই বাড়িতে আসবে, আমরা তো তাকে দেখতে পারবো 2 চোখ নয়ন ভরে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া না। সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই 150 বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। দীর্ঘদিনের প্রত্যাশা
বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা যে সিটি কর্পোরেশন সেটি তিনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বগুড়ার আপনার প্রেস ক্লাব শুভ উদ্বোধন করবেন। বগুড়ার তারই নির্মিত বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ শুরু করবেন। প্রধানমন্ত্রী এই সফরে আদালতে অনলাইন জামিননামার কার্যক্রম উদ্বোধন সহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মঞ্জুর মিয়া নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩০ জন। দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় বেগমপুর গ্রামে একটি সরকারি জমি নিয়ে দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ও হেলাল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খলিলুলের লোকজনকে কাজ করতে বাধা দেয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় হেলাল মিয়ার লোকজনের অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমি আমার ছেলের বিচার চাই, উপযুক্ত বিচার আপনারা কইরা দিবেন। আমরা দোয়ানা লাগাইয়া বাড়িও বইছি, তারা যা ইচ্ছা মতো তারা মারছে। তারা আমরা জায়গা জুড়ে দখল করতে চাই, যখন তারা আমরা বাড়ি করে আক্রমণ করছে। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, তাদের ফাঁসি চাই। মানিকগঞ্জের শিবালয়ে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার উত্তর কাশাদহ এলাকায় নিজের বাবার বাড়ি থেকে উদ্ধার হয় নাজমা বেগমের মরদেহ। পরিবারের অভিযোগ, সালিশের নামে বেদম প্রহার ও অপমানের জেরে আত্মহননের পথ বেছে নেন নাজমা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগও দিয়েছেন স্বজনরা। এর আগে ১৭ এপ্রিল রাতে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে নাজমার বাবার বাড়িতে গ্রাম্য সালিশ বসানো হয়। স্থানীয় মাতব্বর আজিজ খান ওরফে অন্তেশ খানের নেতৃত্বে সালিশে উপস্থিত কয়েকজন ব্যক্তি নাজমা ও এক যুবককে মারধর করে। পরদিন সকালে কর্মস্থলে গেলেও বিকেলে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাজমা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে বালু খেকোদের থাবায় এক রাতেই উধাও একটি বালুচর, অথচ সেখানে খেলা করত শিশু কিশোররা। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙন হুমকিতে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত নদী রক্ষা বাঁধও, তাতে ক্ষুব্ধ স্থানীয়রাও। এক রাতে উধাও গোটা একটি বালুচর। অদ্ভুতরে এমন কাণ্ড চাঁদপুরের হাইমচরে। আগের দিন বিকেলে চরটিতে খেলতে গিয়েছিল স্থানীয় শিশু কিশোররা। পরদিন সকালে উঠে স্থানীয়রা দেখতে পায় গায়েব হয়ে গেছে পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে বালু খেকোদের হানায় ঘটেছে ঘটনাটি। প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে গেছে। এখন সেখানে শুধুই অথই পানি। এক রাতে রাতারাতি ৩-৪টা ড্রেজার পরে আসছে, আইসা রাতারাতি পুরা চরটা কাইতে নিয়ে গেছে বালু খেকোর আর কি। তখন আমাদের নদী এমন মিলে ভাঙতেছে, আমাদের এই এলাকার কোনো বাড়িঘর থাকবে না যদি এটারে না বাদ দেয়। চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীনগর এলাকা। প্রতিনিয়ত মেঘনার তীরবর্তী বালুচরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন হয় এখানে, যার প্রভাব পড়ছে চরাঞ্চলে। ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বাসিন্দারা। আমরা সেটা সেই বালু খেকো বালু মাফিয়াদের গ্রেপ্তার চাই এবং বিচার চাই। এই ঘটনার সাথে যারা জড়িত সকলের আইন আওতায় আনা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে। 700 কোটি টাকার এই বড়কের বাদ আজ হুমকির মুখে। এলাকাবাসী আমরা সবাই আতঙ্কিত। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, মেঘনা নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি। অবৈধভাবে বালু তোলায় এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের ফলে আমাদের ডাম্পিং জোনের, প্রতিরক্ষা কাজের ডাম্পিং জোনের 100 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখছি। এখানে ভয়ের কোনো কারণ নাই। আমরা জরুরি প্রয়োজন হলে এখানে জিও ব্যাগের মাধ্যমে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করব। বালু উত্তোলন বিষয়ে এবং অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিষয়ে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান আছে এবং সতর্ক আছে, যাতে কোনোভাবে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে কোনো নদী ভাঙনের শিকার না হয়। হাইমচরে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে মেরামত কাজও শুরু হয়েছে। এই জায়গাটুকু তা না, আমাদের অচিরেই শানবালার কাজ আরম্ভ হবে, অচিরেই নীলকমলে কাজ আরম্ভ হবে, ইব্রাহিমপুরে এবং রাজরাজেশ্বরে স্থায়ী বাঁধের কাজ আরম্ভ হবে।
গত এক সপ্তাহে বালু উত্তোলনের প্রভাবে ওই এলাকায় ভাঙন দেখা দেয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে ৫ জনকে আটক করে পুলিশ, ৭ জনকে আসামি করে মামলা করে পানি উন্নয়ন বোর্ড। মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়, তবে পুলিশ জানায় গ্রেফতারকৃতরা কেউই বালু উত্তোলনের মূল হোতা নয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ন্যায্য দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে পটুয়াখালীতে কমে যাচ্ছে আলু চাষ। হিমাগারের অভাবে খেতেই পড়ে থাকে বস্তা। লোকসানের কারণে ক্রমশই উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, শিগগিরই সংরক্ষণে নেওয়া হবে যথাযথ উদ্যোগ। ৮০ দশকে উপকূলীয় জেলার কৃষকদের মাঝে আলু চাষে ব্যাপক আগ্রহ দেখা দিলেও সময়ের সাথে তা ক্রমশ কমতে থাকে। একদিকে ন্যায্য দাম না পাওয়ার হতাশা, অন্যদিকে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষকরা। এই যেমন পটুয়াখালীতে গেল বছর ১০৩৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল, কিন্তু এবার আলু চাষের জমির পরিমাণ মাত্র ৬১৩ হেক্টর। গেল বাদ দিয়েছি দেড়খানি বুঝতে পাইকারও পাই নেই আর ব্যস্ত পাই নেই, রয়েছে টাল দেওয়া, টালে ফুসে গেছে, বেস্তারিনি। সব জিনিসের দাম, এই জমিতে দাম, এবারে তুলুনি তো দেই হ্যাগো দাম, সব নিয়ে হাতে আমাকে কিছু পোষে না। গেলবার দিছি লোকাল দেওয়া না, আমি কোনো ব্যবসা বাণিজ্য হয়নি। এই বছর আমার প্রজেক্ট দেশে সরকারিভাবে এই প্রজেক্ট আমি উৎপাদন করছি। কারণ আল্লাহ যদি আমার এই প্রজেক্টে যদি ব্যবসা বাণিজ্য দেয়। উৎপাদিত আলু সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় মাঠে স্তূপ করে রাখতে বাধ্য কৃষকরা। কেবল একটি হিমাগারের অভাবে প্রতি বছর সেই স্তূপকৃত আলুর বড় অংশ পচে নষ্ট হয়। প্রান্তিক চাষিদের যাবিত জীবনও দুর্বিষহ হতে থাকে। কোলেস্টার নাই, কিছু নিয়ে থোয়া যায় না। যে এইবার কোলেস্টার থাকলে আমরা থুইতে পারতাম, তাহলে এইবার বেশি দাম হইলে আমরা বিক্রি করতে পারতাম। এটি তো হয় না। কোলেস্টার করা খায়, তাই আমাকে একটু উপকার হইতে নিয়ে ২ বস্তা থইতাম, আসতে দাম একটু বেতন দিই, এত নাই। সংরক্ষণে ভালো ব্যবস্থা না হলে আগামীতে আরও কমবে আলুর আবাদ, এমন সংখ্যা কৃষি কর্মকর্তার। এ অঞ্চলে আলুর উৎপাদনের বিশাল সম্ভাবনাকে টিকিয়ে রাখতে হিমাগারের বিকল্প নেই বলেই মনে করেন কৃষিবিদরা। আমন ধান কর্তনের পরে আমার এখানে প্রচুর জমি পতিত থাকে, সেই জমিগুলোতে কিন্তু আলু উৎপাদন করা যাইতে পারে। তার আলু উৎপাদন হলে আমাদের এখানে মুগ হয়, মুগেরও কিছু জমিতে আলু আসবে, যার ফলে একটা আলুর একটা সম্ভাবনা এই অঞ্চলে কলাচিপা, কলাপাড়া এবং পটুয়াখালী সদর এই উপজেলাগুলোতে আমরা দেখতে পাই। তবে আশার বাণী শোনালেন সরকারি এই কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা স্থানীয় যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন বা কৃষি পণ্যের ব্যবসায়ী রয়েছেন, তারা এইখানে ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেট সেক্টরে বা বেসরকারিভাবে যদি কোনো কোল্ড স্টোরেজ স্থাপন করতে পারেন, সেই বিষয়ে আমরা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের আলুর ঘাটতি পূরণে দ্রুত হিমাগার স্থাপনের পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিতে কার্যক্রম পদক্ষেপের তাগিদ সকলের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে।